প্রেম দিলারা বেগমের ঘরে গেল। দিলারা বেগমের ঘরে রুনা বেগম, প্রিয়া সহ আরো অনেকে ছিল। প্রেম, আয় বাবা। মা, আমি নানুর সাথে একা কিছু কথা বলতে চাই। রুনা বেগম সবাইকে নিয়ে চলে গেলেন। প্রেম ঘরের দরজা লক করে দিল। আয় নানু ভাই, আজকে তো নানুকে ছেড়ে চলে যাবি, আমার কাছে কিছু সময় এসে বস। প্রেম দিলারা বেগমের কাছে গিয়ে বসলো। দিলারা বেগম প্রেমের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রেম মাথা নিচু করে বলল, নানু, আমি কাল রাতে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দিলারা বেগম হাসলেন। না নানু ভাই, ক্ষমা চাইতে হবে না। আমি জানি তোর রাগ হলে তোর মাথা ঠিক থাকে না। ছোটবেলায় নানুর সাথে আরো কত রাগ দেখিয়েছিস। কিন্তু এখন তো আমি আর ছোট নেই, এখন বড় হয়েছি, তাই তোমার সাথে রাগ দেখানো আমার ঠিক হয়নি। আমার কাছে তোরা সবাই সব সময় ছোট থাকবে। প্রেম হাসলো। তোর মায়ের সাথে এতক্ষণ আরোহীকে নিয়ে কথা হচ্ছিল। তোর মাকে বলেছি প্রেম অফিসে বসার পর তোর মামাদের বলে আরোহীর বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে। কি বলেছে মা? তোর মায়েরও আরোহীকে পছন্দ হয়েছে। তোর মা বিয়েতে তোর সাথে কথা বলে বিয়ের প্রস্তাব পাঠাবে। প্রেম ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, মা তোমার কাছে মিথ্যে বলেছে, আর আমিও তোমার কাছে মিথ্যে বলেছি। দিলারা বেগম অবাক হয়ে প্রেমের দিকে তাকালেন। আমাকে কি মিথ্যা বলছিস তোরা? নানু, আমি আরোহীকে নয়, আমি মুক্তিকে পছন্দ করি। না, শুধু পছন্দ বললে ভুল হবে, আমি আমার জীবনের থেকেও মুক্তিকে বেশি ভালোবাসি। হ্যাঁ নানু, আমি মুক্তিকে ভালোবাসি। দিলারা বেগম খুব আশ্চর্য হয়ে গেলেন। কি বলছিস তুই? আর মাও চায় আমি মুক্তিকে বিয়ে করি। কিন্তু তোর মা তো আমাকে কিছু বললো না। মা বলেনি, কারণ আমি মাকে এখনো কিছু বলিনি। কেন বলিসনি মাকে? তোমার মুক্তি আমার উপর অভিমান করে আছে, 5 বছরের অভিমান তার। সেই অভিমান ভাঙিয়ে তারপর তাকে সাথে করে নিয়ে মায়ের সামনে দাঁড়াবো। হ্যাঁ, আমার মুক্তি খুব অভিমানী আর খুব জেদিও। প্রেম আর দিলারা বেগম একসাথে হাসলেন। নানু ভাই, তুই সত্যি আমার মুক্তিকে ভালোবাসিস তো? প্রেমের চোখ ছলছল করে উঠল। প্রেম দিলারা বেগমের হাত ধরে বলল, আমি মুক্তিকে না ফেলে বাঁচবো না নানু। দিলারা বেগম প্রেমের চোখে দেখে বুঝতে পারলেন প্রেম মুক্তিকে খুব ভালোবাসে। দিলারা বেগম প্রেমের মুখে হাত বুলিয়ে তাকে আদর করে দিলেন। তুমি ডক্টর আকাশকে খুব পছন্দ করো, তাই না নানু? তুমি মুক্তির জন্য ডক্টর আকাশকে পছন্দ করেছো। হ্যাঁ, আকাশ মুক্তিকে খুব ভালোবাসে। আমার থেকে বেশি নয়। সেটা তোর প্রমাণ করতে হবে নানু ভাই। আমার ছোট্ট ছেলেকে আমি চিনি, ও খুব শান্তশিষ্ট কিন্তু খুব জেদি। রিপন তার মেয়েকে নিয়ে কখনো কারোর সাথে আপোষ করবে না। মুক্তিকে নিয়েও খুব সিরিয়াস। আমি বুঝতে পারছি নানু, আমি যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিকে চাই। অন্য কিছু না বল, ভালোবাসার বিনিময়। হ্যাঁ, ভালোবাসার বিনিময়ে। নানু, তুমি পারবে না ডক্টর আকাশের সাথে মুক্তির বিয়ে আটকাতে? ওই যে বললাম না, রিপন মুক্তির ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করবে না। রিপনের যদি মনে হয় সে আকাশের সাথে মুক্তির বিয়ে দিবে, তাহলে সে এই বিয়ে দিবেই, আমার কথাও শুনবে না। দিলারা বেগমের কথা শুনে প্রেমের চোখে মুখে ভয় দেখা দিল। চিন্তা করিস না, মুক্তি যদি তোকে ভালোবাসে আর মুক্তি যদি নিজের মুখে ওর বাবাকে বলে মুক্তি তোকে ভালোবাসে, তাহলে রিপন আর আপত্তি করবে না। আর আমিও যথাসাধ্য চেষ্টা করব আমার প্রেম যাতে আমার মুক্তিকে পায়। প্রেম হাসলো। আমি তো সেই চেষ্টাই করছি, কিন্তু ওকে বোঝানো খুব কঠিন। ভালোবাসার কাছে সব সহজ। নানু, তুমি আরোহীর ব্যাপারটা একটু সামলে নিও। কেন করলি এমনটা? আমি মুক্তিকে জেলাস হতে দেখতে চেয়েছিলাম, তাই মনে যা এসেছে তাই করে ফেলেছি। এমনটা আর করবি না, কারো মন নিয়ে খেলা করা উচিত না। হঠাৎ করে সুমি ভাবি দরজায় টোকা দিয়ে বলল, প্রেম, টেবিলে খাবার দেওয়া হয়েছে, দাদিকে নিয়ে খেতে এসো। চলো নানু, আমরা খাবার খেতে যাই। প্রেম দিলারা বেগমকে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। ড্রয়িং রুমে সবাই ছিলেন। লায়লা বেগম এসেছেন। মুক্তি লায়লা বেগমের কাছে মুখ মলিন করে বসে আছে। তোমার ছেলেকে বলে দিও আমার সাথে এরকম রাগ না দেখাতে। আমি তো ওর উপর কোনো সময় রাগ দেখাই না, তাহলে ও কেন আমার উপর রাগ দেখাবে? লায়লা বেগম সহ সবাই হাসলো।
আমি ওকে ইচ্ছে মতো বকে দিব। আর আদ্র যদি তোর সাথে রাগ করে কথা না বলে, তাহলে তুইও ওর সাথে কথা বলার দরকার নেই। দেখবি ও নিজে থেকেই তোর সাথে কথা বলবে। ও তোর সাথে কথা না বলে থাকতেই পারবে না। মুক্তি মুখ ভেঙচি দিল। লায়লা বেগম আবার বললেন, তুই তো ভোরবেলা আমাকে ফোন দিয়েছিলি, তুই যে আজ ঢাকা চলে যাচ্ছিস, তুই তো আমাকে বলিসনি। আমাকে কে জানালো জানিস? কে? আদ্র আমাকে ফোন করে বলেছে। ও আমাকে ফোন করে বলল তোমার আদরের মুক্তি নাকি আজ ঢাকা চলে যাচ্ছে, ওকে গিয়ে দেখে এসো, না হলে তো আবার আফসোস করবে। মেয়েটা যাবার সময় একবার দেখাও করতে পারলাম না। আর আমি যে তোমাকে জানিয়েছি সেটা আবার ওকে বলার দরকার নেই। যাও গিয়ে দেখা করে আসো। মুক্তি, লায়লা বেগম সহ সবাই হাসলো। আদ্র রাগ করার পরও মুক্তির প্রতি আদ্রর কেয়ার দেখে প্রেম ভুরু কুচকাল। প্রেম ভাবছে, আর্দ্র মুক্তির উপর রাগ করে চট্টগ্রাম চলে গেছে। কাল রাতে মুক্তি পায়েলের কথা বলাতে আর্দ্র মুক্তির উপর এতটা রেগে গেছে, কিন্তু এখানে তো আমি রাগের কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি আর্দ্র অন্য কাউকে ভালোবাসে, তাই আর্দ্র পায়েলের কথা শুনে রেগে গেছে? যদি সেটাই হয় তাহলে আর্দ্র কাকে ভালোবাসে, মুক্তিকে নাকি অন্য কাউকে? হ্যাঁ, আমি নেগেটিভ ভাবছি কেন? হতে পারে আর্দ্র অন্য কাউকে ভালোবাসে। যদি আর্দ্র মুক্তিকে ভালোবাসতো তাহলে এতদিনে অবশ্যই আর্দ্র মুক্তিকে তার ভালোবাসার কথা জানাতো। আর আমার মনে হয় না মুক্তি সেই কথা জানার পর আর্দ্রকে কোনো সময় ফিরিয়ে দিতে পারবে। কিন্তু কাল রাতে ওদের কথা শুনে মনে হলো ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি শুধু শুধু ভাবছি মুক্তি আর আর্দ্রর মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক নেই। উফ, আমি সব টেনশন আর নিতে পারছি না। আমি মুক্তিকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ওকে শুধু আমার কাছে রেখে দিব, আমার খুব কাছে, যাতে কেউ ওর ধারের কাছেও না আসতে পারে। সবাই একসাথে সকালের নাস্তা করতে বসলো। নাস্তা সেরে প্রেম মুক্তমণির জন্য 2 লাখ টাকার চেকটা রত্না বেগমের হাতে দিয়ে বলল, বড় মামি, এই চেকটা আপনার কাছে রাখুন। আর্দ্র এসে এই চেকটা আপনার কাছ থেকে নিয়ে যাবে। এটা কিসের চেক? এটা মুক্তির জন্য আমার ছোট্ট উপহার। প্রেমের কথা শুনে রুনা বেগম খুব খুশি হলেন, সাথে অন্যরাও খুশি হলো। মুক্তি ভাবছে, তাহলে কি প্রেম ভাইয়ার সাথে আদ্রর কথা হয়েছে? হ্যাঁ, আমরা যে আজ চলে যাচ্ছি, আদ্র প্রেম ভাইয়ার কাছ থেকে জানতে পেরে খালামণিকে পাঠিয়ে দিয়েছে আমার সাথে দেখা করতে। মুক্তি মুখে হাসি ফুটিয়ে মনে মনে বলল, আমিও দেখি তুই কতদিন আমার সাথে রাগ করে থাকতে পারিস। কিছুক্ষণ পর রুনা বেগম, মুক্তি, প্রেম, প্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। প্রেম গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে। মুক্তি রিপন সাহেবের বুকে মুখ গুজিয়ে নীরবে চোখের পানি ফেলছে। প্রেম গাড়িতে বসে লুকিং গ্লাসে মুক্তিকে দেখছে। রিপন সাহেবেরও চোখ ছলছল করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলিয়ে নিয়ে মুক্তির চোখের পানি মুছে মুক্তিকে নিয়ে গাড়িতে তুলে দিলেন। প্রেমের কাছে যেন মনে হচ্ছে তার শ্বশুর তার বউকে তার গাড়িতে তুলে দিচ্ছে। প্রেম মুস্কি হেসে মনে মনে বলল, ছোট মামা, আমি চাই সারা জীবন ঠিক এরকমভাবেই আপনি আপনার মেয়েকে আমার গাড়িতে তুলে দিন। প্রেম মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিল। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। প্রেম গাড়ি স্টার্ট দিল। প্রিয়ার মনটা খুব খারাপ। তার আরো কিছুদিন মামাবাড়ি থাকার ইচ্ছে ছিল, কিন্তু তার জন্যই আজ তাদের সবাইকে ঢাকা চলে যেতে হচ্ছে। প্রিয়া মনে মনে বলছে, আমি যদি কাল ভাইয়াকে ডক্টর আকাশের মুক্তিকে দেয়া শাড়িটার কথা না বলতাম, তাহলে আজকে আমাদের চলে যেতে হতো না। সারাটা পথ কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। মুক্তি গাড়িতে অনেকবার আদ্রকে ফোন করে, কিন্তু আদ্র ফোন রিসিভ করে না। বাড়িতে গিয়ে সবাই সবার রুমে চলে গেল। প্রেম আজ অফিসে বসবে। রুনা বেগম ওনার স্বামী পারভেজ চৌধুরীর ছবির সামনে গিয়ে চোখের পানি ফেলে দিলেন। তোমার ছেলে বড় হয়ে গেছে, তোমার কষ্টের অফিস ব্যবসা সে আজ থেকে বুঝে নিবে, মাকে বিশ্রাম দিবে। আমি জানি তোমার ছেলে তোমার মতোই একজন বড় বিজনেসম্যান হবে, তোমার ব্যবসাকে আরো বড় করে তুলবে। আমার স্বপ্ন পূরণের এক ধাপ আজ পূর্ণ হবে। রুনা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ফেলেন। তারপর প্রিয়া আর মুক্তিকে ডেকে বললেন, মুক্তি, প্রিয়া, তোরাও রেডি হয়ে নে। প্রেম আজ আনুষ্ঠানিকভাবে অফিসে বসবে, তোরাও আমাদের সাথে অফিসে যাবি। অফিস থেকে পরে তোরা কলেজে চলে যাস। দুজনে আচ্ছা বলে রুনা বেগমের ঘর থেকে চলে গেল। প্রেম আজ বেশ ফুরফুরে মেজাজে আছে। মুক্তি, প্রিয়া, রুনা বেগম সবাই প্রেমের জন্য অপেক্ষা করছিল। প্রেম নিচে নেমে আসতেই প্রিয়া প্রেমকে দেখে বলল, ভাইয়া সম্ভব সুন্দর লাগছে। প্রেম হেসে মুক্তির দিকে তাকালো। মুক্তিও প্রেমের দিকেই তাকিয়েছিল।
প্রেম মুক্তির দিকে তাকাতে মুক্তি তার চোখ সরিয়ে নিল। প্রেম মুচকি হাসলো। সবাই গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি ড্রাইভ করে অফিসে চলে গেল। অফিসটা সুন্দর করে সাজানো হয়েছে। অফিসে সবাই একে একে প্রেমের সাথে এসে পরিচিত হলো। পরিচয় পর্ব শেষ করে রুনা বেগম ওনার অফিসের কর্মীদের উদ্দেশ্যে বললেন, আপনারা সকলেই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানে অনেকদিন যাবৎ আছেন। বিভিন্ন রকম বিপদে আপদে আমাকে সাহায্য করেছেন, নিজেরা নিজেদেরকে সাহায্য করেছেন। এখন আমি চাই আমার ছেলে প্রেম চৌধুরীকেও আপনারা সব সময় সাহায্য করেন সব বিষয়। আপনাদের সবার সাহায্য পেলে প্রেম এই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো বড় করে তুলতে পারবে। সেই ট্যালেন্ট ওর আছে। ওর কোনো ভুল হলেও সেই ভুলটা ওকে ধরিয়ে দিবেন। আপনারা সবাই মিলে আমার এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশাই আপনাদের কাছে করছি। সবাই রুনা বেগমের কথা শুনে খুব খুশি হলেন। সবাই ওনাকে পাশে থাকার আশ্বাস দিলেন। তারপর রুনা বেগম প্রেমের হাত ধরে ওনার চেয়ারে প্রেমকে বসিয়ে দিলেন। সবাই একসাথে হাততালি দিল। প্রেম চেয়ার থেকে উঠে রুনা বেগমকে সালাম করলো। রুনা বেগম প্রেমকে জড়িয়ে ধরলেন। রুনা বেগমের চোখে পানি। প্রেম হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দিল। মা, তুমি আজকের দিনও কাঁদবে? না বাবা, আমি কাঁদবো না। প্রেম মুক্তির দিকে তাকালো। মুক্তি প্রেমের দিকেই তাকিয়েছিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে হাসলো। প্রেমের হাসি দেখে মুক্তি তার মাথা নিচু করে নিল। বেশ কিছুক্ষণ পর মুক্তি আর প্রিয়া রুনা বেগমকে বলে কলেজে যাওয়ার জন্য গাড়িতে করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। মুক্তি, ভাইয়াকে আজ খুব সুন্দর লাগছিল, তাই না? মুক্তি কোনো কথা বলল না। প্রিয়া মুক্তিকে চুপ থাকতে দেখে আবার বলল, অবশ্য ভাইয়াকে তো তোর কাছে প্রতিদিনই সুন্দর লাগে, তাই না? মুক্তি মুখে তাচ্ছিলের হাসি হেসে বলল, তুই তোর ভাইয়াকে কি যে মনে করিস আল্লাহই ভালো জানেন। মুক্তি, সহজ জিনিসটাকে কেন এত কঠিন করছিস? আমার কাছে কঠিন তাই। আমার ভাইয়া তোর কাছে কঠিন? উনি মানুষটাই তো কঠিন, তো আমার কাছে কঠিন হবে না কেন? আমার ভাইয়া কঠিন না, তুই কঠিন। কঠিন মানুষের সাথে কঠিনই হতে হয়, না হলে আবার খুব সহজ পেয়ে চিপে চিপে মারবে। তুই একটু সহজ হয়ে দেখ, দেখবি ভাইয়াও সহজ হয়ে গেছে। সহজ হওয়ার ইচ্ছে নেই আমার। প্রিয়া ভুরু কুচকে দাঁতে দাঁত চেপে মুক্তির দিকে তাকালো। তারপর আবার চোখ সরিয়ে ফেললো। গাড়ি কলেজের সামনে থামতে মুক্তি আর প্রিয়া গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে চলে গেল। সন্ধ্যার দিকে প্রেম অনেক অনেক শপিং করে সেগুলো নিয়ে রুনা বেগমের ঘরে গেল। প্রেম প্রিয়াকে ও তার মায়ের ঘরে ডেকে নিল। প্রেম তার মা বোনের জন্য অনেক শপিং করেছে। সব একে একে তাদের খুলে দেখালো। প্রিয়া তো অনেক খুশি এত ড্রেস আর কসমেটিক্স পেয়ে। প্রেম, এত কিছু কেন আনতে গেলি বাবা? উফ মা, তুমি কেন ভাইয়াকে বারণ করছো? ভাইয়া, তুমি কয়েকদিন পর পর আমার জন্য শপিং করে আনবে। তোমার চয়েস না খুব সুন্দর। প্রেম আর রুনা বেগম হাসলো। রুনা বেগম শপিং গুলোর দিকে তাকিয়ে প্রেমকে জিজ্ঞেস করলো, প্রেম, মুক্তির জন্য কি এনেছিস বাবা? মুক্তির জন্য কিছু আনিনি মা। রুনা বেগমের মুখটা চুপসে গেল। তুই মুক্তির জন্য কিছুই আনিসনি? না না, এটা একদমই ঠিক করিসনি বাবা। তোর মুক্তির জন্য কিছু আনা উচিত ছিল। এই বাড়িতে আমাদের সাথে মুক্তিও থাকে, তুই আমাদের জন্য আনলি আর মুক্তির জন্য কিছুই আনলি না। মেয়েটা যদি জানতে পারে তাহলে আমি ওকে কিভাবে মুখ দেখাবো বলতো? মা, তুমি এত কেন চিন্তা করছো? পরে মুক্তিকে কিছু এনে দেব। প্রিয়া মুস্কি হাসছে। প্রিয়া মনে মনে বলছে, ভাইয়া মুক্তির জন্য কিছু আনবে না, সেটা আবার হয় নাকি? হ্যাঁ না না, পরে এনে দিলে হবে না। প্রিয়া, তোর এখানে অনেক ড্রেস আছে, তুই তোর ওখান থেকে মুক্তিকে 2টো ড্রেস দিয়ে দে। মা, আমি প্রিয়ার জন্য এগুলো এনেছি। প্রিয়া এখান থেকে কেন দিবে? প্রেম প্রিয়াকে ইশারা করলো। হ্যাঁ মা, ভাইয়া কত পছন্দ করে আমার জন্য ড্রেসগুলো নিয়ে এসেছে। আমি এখান থেকে মুক্তিকে দিতে পারবো না, ভাইয়া পরে মুক্তিকে কিছু কিনে দিবে। তোরা 2 ভাই বোন কি বলছিস এগুলো? মুক্তি কোনো কিছুর আশায় আমাদের বাড়িতে থাকে না, এটা শুধুমাত্র একটু সৌজন্যতা। আর প্রিয়া, তুই এরকম বলছিস? মুক্তি তো তোকে ছাড়া কোনো কিছু কেনে না। ও যেই জিনিসটা কেনে তোর জন্য সেই একই রকম জিনিসটাই কেনে। তবু মা, আমি এখান থেকে মুক্তিকে কিচ্ছু দিতে পারবো না। রুনা বেগমের এবার খুব রাগ হলো। উনি কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মুক্তি বুয়াকে নিয়ে ঘরে ঢুকলো। মুক্তি তার হাতে চায়ের ট্রেটা টেবিলে রাখলো। বুয়া তার হাতে রাখা নাস্তার প্লেট রেখে চলে গেল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। এগুলো এখানে কেন আনলি? ফুপিমণি, চা নাস্তার সময় হয়ে গেছে, তোমরা তো এখানে কথা বলছো, তাই এখানেই নিয়ে এলাম। রুনা বেগম মুক্তিকে নিজের কাছে ডেকে নিলেন। মুক্তি রুনা বেগমের কাছে গিয়ে বসলো। রুনা বেগম মুক্তির হাত ধরে বললেন, ওই বাড়িতে তো কোনো কাজই করিসনি, এই বাড়িতে এসে কাজ করা শুরু করে দিয়েছিস।
কেন, আমি কি তোকে কাজ করতে বলি, নাকি এই বাড়িতে কোনো কাজের লোক নেই? ফুপিমণি কাজ করলেই কাজের লোক হতে হবে কেন? আর আমি যদি ওই বাড়িতে কাজ না করতাম তাহলে আমি এত কিছু শিখলাম কিভাবে? বড় মা আর ছোট মা আমাকে আর মৌ আপুকে হাতে হাতে সব কাজ শিখিয়েছে। তারপর আমরা দুবোন যখন সব কাজ পারি তখন আর আমাদের কাজ করতে দেয় না, বলে এখন তোরা সব কাজ পারিস, এখন আর তোদের কাজ করতে হবে না। সবাই একসাথে হাসলো। হ্যাঁ, মেয়েদের সব ধরনের কাজ শিখে রাখতে হয়। প্রিয়া মুক্তির হাত ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, মুক্তি দেখ, ভাইয়া আমাদের জন্য কত কত শপিং করে নিয়ে এসেছে। প্রিয়া মুক্তিকে একটা একটা করে সব দেখাচ্ছে। মুক্তিও হাসি মুখে সবকিছু দেখছে। রুনা বেগম মুক্তির মুখের দিকে তাকিয়ে আছে। উনি মনে মনে মুক্তির কাছে খুব লজ্জা পাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর প্রিয়াকে তার ঘরে ডাকলো। প্রিয়া প্রেমের ঘরে গিয়ে দেখে প্রেম ল্যাপটপে কাজ করছে। ভাইয়া। প্রিয়া, এখানে আয়। প্রিয়া প্রেমের কাছে গিয়ে বসলো। তোর সব শপিং পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তোর আরো কোনো কিছুর দরকার হলে আমাকে বলবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এটাও বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ডেকেছো। এখন তোমার অভিমানের জন্য কি এনেছো? দাও, আমি গিয়ে ওনাকে দিয়ে আসি। প্রেম হাসলো, প্রিয়াও হাসলো। প্রেম ল্যাপটপ রেখে বিছানা থেকে উঠে তার কাঠের আলমারি থেকে একটা ব্যাগ খুলে প্রিয়ার হাতে দিল। প্রিয়া ব্যাগ খুলে দেখে খুব সুন্দর একটা নীল রঙের শাড়ি। ওয়াও ভাইয়া, এত সুন্দর শাড়ি! এটা পরলে তো মুক্তিকে খুব সুন্দর লাগবে। সত্যি ভাইয়া, তোমার পছন্দ অনেক সুন্দর। প্রেম হাসলো। কিন্তু ভাইয়া, মুক্তির জন্য শুধুমাত্র একটা শাড়ি আনলে? আরো কিছু আনতে পারতে। এনেছি। এনেছো? কি এনেছো দেখি? না, দেখানো যাবে না। তুই আপাতত এই শাড়িটা মুক্তিকে দিয়ে বলবি এই শাড়িটা পরে রাত 12টার সময় ছাদে যেতে। আমি ওর জন্য অপেক্ষা করব। প্রিয়া মুস্কি হাসলো। প্রেম হেসে বলল, হাসছিস কেন বেয়াদব মেয়ে? যা, শাড়িটা গিয়ে দিয়ে আয়। প্রিয়া চলে যাচ্ছিল, তখন প্রেম কিছু একটা ভেবে আবার প্রিয়াকে ডেকে দাঁড় করালো। প্রিয়া শোন। কি ভাইয়া? না থাক, তুই যা। ও কি বলেছে আমাকে জানাস। প্রিয়া চলে গেল। মুক্তি পড়তে বসেছে, কিন্তু তার পড়ায় একটুও মন বসছে না। বারবার আদ্রর কথা মনে হচ্ছে। মুক্তি ফোন হাতে নিয়ে আদ্রকে ফোন করলো। মুক্তি জানে আদ্র ফোন রিসিভ করবে না, তবুও ফোন করলো। আদ্র ফোন রিসিভ করলো না। ঠিক তখনই প্রিয়া মুক্তির ঘরে ঢুকলো। কি করছো অভিমানী? অভিমানী? হ্যাঁ, তুই তো ভাইয়ার অভিমানী। সাথে সাথে মুক্তির মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। তোর মুখে কি তোর ভাইয়াকে ছাড়া আর কোনো কথা নেই? না, আমার একটা মাত্র ভাই, তাকে ছাড়া আমি আর কাকে নিয়ে কথা বলবো বলতো? সারাদিন বলতে থাক, কিন্তু আমার সামনে বলিস না। তোর সামনেই তো বেশি বেশি করে বলবো। কেন এসেছিস সেটা বল। প্রিয়া ব্যাগ থেকে শাড়িটা খুলে মুক্তিকে দেখালো। দেখ তো শাড়িটা কেমন। ওয়াও, খুব সুন্দর তো শাড়িটা। এটা তো আমাকে আগে দেখাসনি। কিভাবে দেখাবো? আমি নিজেই তো এখন দেখলাম। ভাইয়া আমাকে তার ঘরে ডেকে নিয়ে বললো, দেখ তো প্রিয়া, আমার অভিমানীর জন্য এই শাড়িটা আমি পছন্দ করে এনেছি। আমার অভিমানীকে এই শাড়িটা পরলে কেমন লাগবে? কি? প্রিয়া মুক্তির হাতে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এই শাড়িটা তোর ভাইয়া তোর জন্য নিজে পছন্দ করে নিয়ে এসেছে, আর বলেছে আজ রাত 12টার সময় এই শাড়ি পরে ছাদে যেতে। ভাইয়া তোর জন্য অপেক্ষা করবে। মুক্তি মুখে তার ছেলের হাসি হেসে বলল, হ্যাঁ, তোর ভাইয়া বলেছে বলে আমি শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে ছাদে চলে যাব। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। তোর কি কাজ আছে না আছে আমি জানি না। ভাইয়া আমাকে যা বলতে বলেছে আমি তাই বলবো। প্রিয়া, তুই এখান থেকে এখন যা তো, আমাকে পড়তে দে। এখানে আমি পড়তে এসেছি, তোর ভাইয়ার সাথে প্রেম করতে আসিনি। ও তাই? 5 বছর আগে তো আমার ভাইয়ার সাথে প্রেম করার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিলি। মুক্তি কোনো কথা বলল না। ঠিক আছে, আমি এখন যাই। যখন কোলে করে এসে নিয়ে যাবে তখন বুঝবি। মুক্তি চোখ বড় বড় করে প্রিয়ার দিকে তাকালো। এই প্রিয়া, এই শাড়িটা নিয়ে যা। আমি এই শাড়িটা নিয়ে কি করব? পুড়িয়ে ফেল। তোর ভাই ডক্টর আকাশের দেয়া শাড়িটা পুড়িয়ে ফেলেছে, এখন তুই গিয়ে এটা পুড়িয়ে ফেল। প্রিয়া আর কিছু বলল না, সে চলে গেল। প্রেম ল্যাপটপে কাজ করছিল। প্রিয়া প্রেমের ঘরে ঢুকে বিছানার উপর শাড়ির ব্যাগটা ছুঁড়ে ফেললো। প্রেম ব্যাগটার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে মুক্তি শাড়িটা রাখেনি। সে চোয়াল শক্ত করে প্রিয়াকে বলল, কি বলছেন মহারানী? বলেছে ওর তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে শাড়ি পরে তোমার সাথে দেখা করতে যাবে। তো আমার সাথে দেখা করা ছাড়া ওনার আর কি কাজ আছে? পড়াশোনা আছে,
নাকি এখানে পড়তে এসেছে, তোমার সাথে প্রেম করতে আসেনি। তো এই কথা ওনার 5 বছর আগে মনে ছিল না? তুই শাড়িটা কেন নিয়ে এলি? আমাকে বলেছে শাড়িটা নিয়ে যেতে, শাড়িটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে। প্রেম ভুরু কুচকাল। মানে? মানে তুমি নাকি ডক্টর আকাশের শাড়ি পুড়িয়ে ফেলেছ, তাই মুক্তি আমাকে বলেছে এই শাড়িটা নিয়ে পুড়িয়ে ফেলতে। প্রেমের রাগে শরীর জ্বলে উঠল। মুক্তি আমার শাড়ির সাথে আকাশের শাড়ির তুলনা করেছে, তো আমি কি করতাম? আকাশের দেয়া শাড়ি পরে ওকে ঘুরে বেড়াতে দেখতাম। আকাশের দেয়া শাড়িটা ওর কাছে এত ভালো লেগেছে যে আমি শাড়িটা পুড়িয়ে ফেলেছি বলে মহারানী খুব কষ্ট পেয়েছে। হ্যাঁ, সেটাই মনে হয়েছে। ঠিক আছে, এখন তুই যা, যা করার আমিই করব। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। রাত 11:30 বাজে। 10টা বাজে রুনা বেগম ঘরে চলে গেছেন। এতক্ষণে হয়তো ঘুমিয়েও পড়েছেন। প্রেম এতক্ষণ এই অপেক্ষায় ছিল। সে জানে মুক্তিকে শাড়ি পরাতে হলে তার কি করতে হবে। 10টা থেকে 11:30 পর্যন্ত প্রেম মুক্তির ফোনে কল দিয়ে যাচ্ছে, কিন্তু মুক্তি কল রিসিভ করেনি। মাঝে মাঝে ফোন বিজি দেখাচ্ছিল। প্রেম বুঝতে পারে মুক্তি প্রেমের ফোন রিসিভ না করে আকাশ অথবা আদ্রুর সাথে কথা বলছে। প্রেম তার হাতের ফোন বিছানায় রেখে শাড়ির ব্যাগটা নিয়ে মুক্তির রুমের সামনে চলে গেল। মুক্তির রুমের দরজা লক করা ছিল। মুক্তি ফোনে আদ্রর বন্ধুর সাথে কথা বলছিল। তার কথা বলার মাঝখানে প্রেম আর আকাশের ফোন আসে, কিন্তু মুক্তি কারোরই ফোন রিসিভ করেনি। আদ্র তার এই বন্ধুর কথা মুক্তিকে বলেছিল। চুয়েটে আদ্রর সবচেয়ে ভালো বন্ধু সে। মুক্তি আদ্রর ফেসবুক থেকে সেই বন্ধুকে খুঁজে বের করে ফোন করেছে। মুক্তি খুব একটা ফেসবুক পছন্দ করে না, আদ্রও তেমন ফেসবুক চালায় না, তবে তাদের দুজনেরই নামমাত্র ফেসবুক আছে। মুক্তি আদ্রর বন্ধুকে ফোন করে আদ্রর কথা জিজ্ঞেস করলো, কিন্তু আদ্রর বন্ধু তার গ্রামের বাড়িতে ছিল। আদ্র যে চট্টগ্রাম চলে গেছে সে জানে না। মুক্তি যে তাকে ফোন করেছে, মুক্তি সেই কথা আদ্রর বন্ধুকে বলল আদ্রর কাছে গোপন রাখতে, কারণ আদ্র জানলে আরো রেগে যাবে। হঠাৎ করে মুক্তির দরজায় খুব বড় করে নক করা হলো। মুক্তি এত জোরে দরজায় নক শুনে ঘাবড়ে গেল। মুক্তি মনে করেছে কারো বিপদ হয়েছে, না হলে তো এত জোরে জোরে দরজায় নক করার কথা না। সে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। মুক্তি দরজা খুলতে প্রেম মুক্তির ঘরে ঢুকে দরজা লক করে দিল। প্রেমকে হঠাৎ করে দেখে মুক্তির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে ভাবতেও পারেনি দরজার ওপাশে প্রেম থাকতে পারে। মুক্তি আমতা আমতা করে বলল, আপনি? প্রেম মুক্তির বিছানায় বসে পড়ল। কাকে ভেবেছিলে? আপনি এভাবে দরজায় নক করছিলেন কেন? রাগগুলোর দরজার উপরে ঝাড়ছিলাম। মুক্তি ভুরু কুচকিয়ে বলল, আপনি আমার ঘরে কেন এলেন? আপনি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যান। প্রেম মুক্তির কথা কর্ণপাত না করে বলল, তুমি ফোনে এতক্ষণ কার সাথে কথা বলছিলে? দেখি তোমার ফোনটা। এই কথা বলে প্রেম বিছানায় পড়ে থাকা মুক্তির ফোন নিতে হাত বাড়াতেই সঙ্গে সঙ্গে মুক্তি তার ফোন হাতে নিয়ে নিল। প্রেম দাঁতে দাঁত চেপে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমার এই ফোনটা আমি একদিন ভেঙে ফেলবো, তুমি দেখে নিও। মুক্তি ভুরু কুচকালো। যাই হোক, আমি এখন রোম্যান্টিক মুডে আছি। আমি তোমার উপর এখন রাগ দেখাতে চাই না। অবশ্য এতক্ষণ ধরে তোমার উপর আমি রেগেছিলাম, কিন্তু তোমাকে দেখে আমার সব রাগ চলে গেছে। এখন তাড়াতাড়ি করে শাড়িটা পরে নাও। মুক্তি বিরক্তি মুখে বলল, এখন কি শাড়ি পরার সময়? আমি শাড়ি টাড়ি পরতে পারবো না। আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। তুমি এক্ষুনি শাড়ি পরবে? এখন আমি শাড়ি পরতে পারবো না। আর এখন কেন? আমি আপনার দেয়া শাড়ি কখনোই পরবো না। আমার দেয়া শাড়ি পরবে না? কার দেয়া শাড়ি পরবে? প্রেম মুক্তির কাছে তার মুখটা এগিয়ে নিয়ে ভঙ্গিমা করে বলল, আকাশের দেয়া শাড়ি পরবে? হ্যাঁ, ওনার দেয়া শাড়িই পরবো। উনি অ্যাটলিস্ট আপনার মতো জোর করেনি আমাকে শাড়ি পরতে। প্রেম হেসে বলল, ও তোমাকে জোর করবে কিভাবে? ওর তো সেই অধিকার নেই, কিন্তু আমার তোমাকে জোর করার পুরোপুরি অধিকার আছে। মুক্তি ভুরু কুচকিয়ে বলল, তো সেই অধিকার আপনাকে কে দিয়েছে? প্রেম মুক্তির বিছানায় বসতে বসতে বলল, আমাকে অধিকার কেউ দিতে হয় না, আমি আমার অধিকার নিজেই বুঝে নিই। হ্যাঁ ঠিক, এই জায়গায় আপনার আর ডক্টর আকাশের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আরও অনেক জায়গায় পার্থক্য আছে, কিন্তু সেটা এখন আমি আপনাকে বলবো না। আমার শোনারও দরকার নেই। আমি আমার মতোই বেস্ট, আর আমি যেরকম তুমি আমাকে সেই রকম অবস্থাতেই ভালোবাসবে। প্রেমের চাহনি নিমেষেই বদলে গেল। প্রেমের চাহনি দেখে মুক্তির অস্বস্তি হচ্ছে। মুক্তি, তুমি শাড়িটা পরে নাও। শাড়ি পরে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। আমি তোমার সেই সৌন্দর্য মন ভরে দেখতে চাই। আকাশে চাঁদ উঠেছে, আমি চাঁদের সাথে তোমাকে বেরিয়ে দেখতে চাই। কাকে বেশি সুন্দর লাগে, আমার অভিমানীকে নাকি আকাশের চাঁদকে? আপনি আপনার শাড়িটা নিয়ে এখান থেকে যান। আপনার এই ফালতু মার্কার রোম্যান্টিক কথাই আমি ভুলবো না। হ্যাঁ,
রোমান্টিক কথায় ভুলার মতো মেয়ে তুমি না, সেটা আমি তো জানি। আসলে তুমি ওই অবাধ্য ঘিয়ের মতো আর কি। সোজা আঙ্গুলে উঠতে কষ্ট হয়, আঙ্গুলটা বাঁকা দিয়ে আবার খুব সুন্দর করে উঠতে পারে। আমাকে এখন সেই ব্যবস্থাই করতে হবে। প্রেম ব্যাগ থেকে শাড়িটা বের করে শাড়ির ভাঁজ খুলে নিয়ে মুক্তির দিকে এগিয়ে গিয়ে বলল, এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। মুক্তি প্রেমের থেকে পিছিয়ে গেল। সে মনে মনে ভাবছে, যে ছেলে এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকতে পারে সেই ছেলের কাছে আমাকে শাড়ি পরিয়ে দেয়া কোনো ব্যাপারই না। মুক্তির সাথে সাথে প্রেমের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি শাড়ি পরে আসছি। প্রেমের মুখে হাসি ফুটে উঠল। ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসবে। আর কোনো রকম চালাকি চেষ্টা করবে না। আমি চাই তুমি আমার কাছে বোকা হয়ে থাকো। এই কথা বলে প্রেম চলে গেল। প্রেম চলে যাওয়ার পর মুক্তি প্রেমকে নকল করে ভঙ্গিমা করে বলল, আমি চাই তুমি আমার কাছে বোকা হয়ে থাকো। ওনার কাছে আমার বোকা হয়ে থাকতে হবে? এটা 5 বছর আগে হলেও মেনে নেওয়া যেত, কিন্তু এখন ওনার জন্য বোকা হওয়া আমার পক্ষে সম্ভব না। মুক্তি ইচ্ছে না থাকা সত্ত্বেও শাড়িটা পরে নিল। মুক্তি খুব সুন্দর করে শাড়ি পরতে পারে। মুক্তি এমন করে শাড়িটা পরে নিল যাতে শরীরের কোনো অংশই দেখা না যায়। মুক্তি শাড়িটা পরে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে মুক্তি প্রেমকে দেখে চোখ কপালে তুলে তাকিয়ে আছে। প্রেম মুক্তির শাড়ির সাথে ম্যাচ করে একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, কিন্তু এই পাঞ্জাবিটা একটু আগেও প্রেমের গায়ে ছিল না। তবে প্রেমকে দেখতে খুব সুন্দর লাগছে। মুক্তি মুচকি হেসে চোখ নামিয়ে নিল। প্রেম ছাদের দরজা বন্ধ করে মুক্তির দিকে এগিয়ে এলো। প্রেম কোনো কথা না বলে মুক্তির চারদিকে ঘুরে ঘুরে মুক্তিকে দেখলো। মুক্তি ঠায় দাঁড়িয়ে আছে। মুক্তির চুলে আগে থেকেই খোপা করা ছিল। প্রেম মুক্তির পেছনে গিয়ে মুক্তির খোপা খুলে দিল। খোপা খুলে যেতে মুক্তির অবাধ্য চুলগুলো বাতাসে উঠছে। মুক্তি কিছুটা বিরক্ত হলো। মুক্তি প্রেমকে কিছু বলতে যাবে, ঠিক তখনই প্রেম মুক্তিকে কোলে তুলে নিল। হঠাৎ করে প্রেম মুক্তিকে কোলে তুলে নেওয়ায় মুক্তি ভয় পেয়ে প্রেমের গলা জড়িয়ে ধরল। প্রেম হাসলো। মুক্তির সারা শরীর যেন নিস্তেজ হয়ে গেছে। শরীর কাঁপছে। সে কথা বলার শক্তিও পাচ্ছে না। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। কি করছেন? আমাকে নামিয়ে দিন। মুক্তি খুব আস্তে আস্তে বলল। প্রেম শুনতে পেল নাকি সেটাও সন্দেহ আছে। প্রেম মুক্তিকে নিয়ে দোলনার উপর বসিয়ে দিল। মুক্তির শরীর কাঁপছে। প্রেম মুক্তিকে দোলনায় বসিয়ে দিয়ে মুক্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রেম মুক্তির এক পা তুলে নিজের হাঁটুর উপর রাখলো। মুক্তি শুধু প্রেমের দিকে তাকিয়ে আছে। তার মুখের কথা যেন প্রেম কাবু করে ফেলেছে। প্রেম মুক্তির পায়ের পাতা থেকে শাড়ি সরিয়ে দিল। তারপর পাশের টেবিল থেকে একজোড়া নূপুর হাতে নিয়ে একটা নূপুর মুক্তির পায়ে পরিয়ে দিল। নূপুরগুলো খুব সুন্দর লাগছে মুক্তির ফর্সা পায়ে। প্রেম মুচকি হাসলো। সে আলতো করে মুক্তির পায়ে হাত বুলালো। মুক্তি সঙ্গে সঙ্গে প্রেমের হাঁটু থেকে তার পা সরিয়ে নিল। প্রেম মুক্তির অন্য পাটা তার হাঁটুতে রেখে ওই পায়েও নূপুর পরিয়ে দিল। তারপর মুক্তির পাশে গিয়ে দুলনায় বসে পড়ল। মুক্তির কানের কাছে গিয়ে বলল, এই নূপুরগুলো তুমি কখনো পা থেকে খুলবে না। প্রেমের গরম নিঃশ্বাস মুক্তির গলায় পড়তেই মুক্তির সারা শরীর শিউরে উঠল। প্রেম মুক্তির হাতটা নিয়ে তার কোলে রেখে টেবিলের ওপর থেকে নীল রঙের 1 ডজন চুড়ি মুক্তির হাতে পরিয়ে দিল। তারপর মুক্তির হাতে একটা কিচ করল। মুক্তির সাথে সাথে চোখ বন্ধ করে নিল। মুক্তি প্রেমের থেকে তার হাত সরিয়ে নিল। প্রেম মুচকি হাসল। প্রেম 1 ডজন নীল রঙের চুড়ি হাতে নিয়ে মুক্তির আরেক হাতে পরিয়ে দিল। তারপর নিজের দিকে মুক্তিকে ঘুরিয়ে মুক্তির শাড়ির আঁচল তার মাথায় টেনে ঘোমটা দিয়ে দিল। শাড়ির আঁচলে ঘোমটা দিয়ে মুক্তিকে বউ বউ লাগছে। প্রেম এক দৃষ্টিতে মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তির দৃষ্টি নিচে। সে বারবার ঢোক গিলছে। বেশ কিছুক্ষণ যাবৎ প্রেম মুক্তিকে এভাবে দেখছে। তুমি আমার অভিমানী বউ। এবার প্রেম মুক্তির দিকে এগিয়ে যেতেই মুক্তি দোলনা থেকে উঠে প্রেমের কাছ থেকে সরে গেল। প্রেম মুচকি হেসে বলল, কি হয়েছে? মুক্তি কোনো কথা বলল না। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আর তোমাকে টাচ করব না। তুমি আমার পাশে এসে বসো। মুক্তি দাঁড়িয়েই আছে। আমি কাউকে কোনো কথা দিলে তা রাখি। মুক্তি এবার দোলনায় প্রেমের পাশে গিয়ে বসলো। প্রেম হাসলো। মুক্তি, শাড়ি পরে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। তুমি এই রূপে কারো সামনে যাবে না। তোমার এই রূপ শুধু আমার জন্য। আপনি শুধু শুধু আমার পেছনে আপনার সময় নষ্ট করছেন। আর আমি যদি বলি আমার উপর তুমি অভিমান করে শুধু শুধু এই সুন্দর সময়গুলো নষ্ট করছো, তুমি যখন বুড়ি হয়ে যাবে তখন তুমি এই সময়গুলোর জন্য আফসোস করবে। তখন তুমি তোমার নাতি নাতনিদের কাছে গল্প করে বলবে, তোমার নানা ভাই কতদিন আমার পেছনে ঘুরছে, আমি পাত্তা দেইনি। এখন সেই দিনগুলো মনে করে কষ্ট হয়। কেন যে ওই দিনগুলো অভিমান করে নষ্ট করলাম? ওই দিনগুলো তো নানা ভাইয়ের সাথে রোম্যান্স করেও তো কাটাতে পারতাম।
প্রেম ভঙ্গিমা করে কথাগুলো বলল। প্রেমের কথা শুনে মুক্তির পেট ফেটে হাসি পাচ্ছে, কিন্তু সে খুব কষ্টে হাসি চেপে রেখে বলল, কি অ্যাডভান্স চিন্তা আপনার? জীবনে একটু অ্যাডভান্স হতে হয়। প্রেম উৎসুক হয়ে মুক্তিকে বলল,